আসসালামু আলাইকুম। আমি ফেরদৌসী আক্তার, প্রভাষক, পরিণত সুশাসন বিভাগ, খিলগাঁও আইডিয়াল কলেজ অনলাইন ক্লাসের পক্ষ থেকে জানাচ্ছি তোমাদের আন্তরিক শুভেচ্ছা। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। মিসও ভালো আছি। তোমাদেরকে কিছু কথা না বললেই নয়। তোমাদেরকে আমি বারবার বলছি যে তোমরা তোমাদের নিজস্ব ফেসবুক আইডি, হোয়াটসঅ্যাপ আইডি মিসকে দিয়ে দাও। তোমরা এখনও পর্যন্ত যারা দেওনি তারা অবশ্যই মিসকে ফেসবুক আইডি এবং হোয়াটসঅ্যাপ আইডি তোমরা আমাকে দিয়ে দেবা। আমি প্রিন্সিপাল স্যারের নিকট সেটা জমা দিতে হবে, ঠিক আছে? আর তোমরা নিশ্চয়ই জেনে গেছো যে তোমাদের আগামী মাসের 10/11/2020 ইংরেজি তারিখে তোমাদের প্রাক নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে। তোমরা যারা প্রাক নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ করবা না, তাহলে তারা কি তোমরা টেস্ট পরীক্ষা তোমরা দিতে পারবে না। আর যারা টেস্ট পরীক্ষা দিতে না পারবা, তাহলে তোমরা এইচএসসি পরীক্ষা তোমরা অংশগ্রহণ করতে পারবে না। তোমরা এখনও যারা আমাদের অনলাইন ক্লাসের আওতাধীন হওনি, তারা অবশ্যই অনলাইন ক্লাসের আওতাধীন হয়ে যাও। আর আমি আশা করব তোমরা যেখানেই থাকো, তোমরা অতি সত্ত্বে ঢাকাতে চলে আসো এবং তোমরা কলেজের সাথে যোগাযোগ করো, ক্লাসগুলি নিয়মিত করো এবং পরীক্ষা অংশগ্রহণ করার জন্য প্রস্তুতি নাও। এবং পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমাদের নির্দেশ দেওয়া হলো। তোমরা যেভাবেই তোমরা এখন ক্লাসগুলি করছো, যেভাবেই তোমরা পিছিয়ে আছো, এইভাবেই পিছিয়ে থাকলে তোমাদের পরীক্ষাতে তোমাদের রেজাল্টটা কিন্তু খুব খারাপ হবে। তোমাদেরকে আমি আবারও অনুরোধ করছি যে তোমরা যেখানেই থাকো, তোমরা খুব শীঘ্রই তোমরা ঢাকাতে চলে আসো, কলেজের সাথে যোগাযোগ করো। তোমরা কলেজের সাথে যোগাযোগ করে তোমাদের প্রবেশপত্র, তোমাদের প্রশ্নপত্র, তোমাদের খাতা তোমরা নিয়ে পরীক্ষা অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। তোমাদেরকে আবারও বলা হচ্ছে তোমরা প্রাক নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ করো। প্রাক নির্বাচনী পরীক্ষাতে অংশগ্রহণ না করলে তোমাদের টেস্ট পরীক্ষা দেওয়া হবে না। আর তোমরা টেস্ট পরীক্ষা না দিলে আমি তোমাদের আবারও বলছি, তোমরা বোর্ড পরীক্ষা দিতে পারবে না। কারণ এখন তোমরা নিজেরাও জানছো, খবর দেখছো, সকল পরীক্ষা বলো, সকল ক্লাস বলো অনলাইন ভিত্তিক হচ্ছে এবং অনলাইনে তারা পরীক্ষা দিচ্ছে। এবং এই পর্যন্ত যে পর্যন্ত করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসবে, কলেজ না খুলবে, স্কুল কলেজ না খুলবে, সেই পর্যন্ত আমাদের এই অনলাইনে এই পাঠদান চালিয়ে যেতে হবে। তাহলে তোমরা কেন এটা থেকে পিছিয়ে আছো আমি সেটা বুঝতে পারছি না। তোমরা ভাবছো হয়তো বা যে ক্লাসটা আমরা আবার পরে করব, যখন কলেজ খুলবো তখন আমরা ক্লাস করব, তখন পরীক্ষা দিব। এটা তোমরা ভুল করছো। তোমাদেরকে আমি আবারও অনুরোধ করছি, তোমরা ক্লাসমুখী হও, তারপর তোমরা পরীক্ষাগুলি অংশগ্রহণ করো। তোমাদের সামনেই আগামী মাসে 10 তারিখে তোমাদের পরীক্ষা আছে প্রাক নির্বাচন বোর্ডে। তো তোমাদের আমি আশা করব তোমরা সকল ছাত্রছাত্রীরা আমার অবশ্যই তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করবা, ঠিক আছে? তাহলে আমরা আজকে পড়বো। আমি গত ক্লাসে তোমাদেরকে আমি প্রাক নির্বাচন পরীক্ষার সিলেবাস দিয়ে দেওয়া হয়েছিল। আজকে আমি পড়বো দ্বিতীয় পত্রের দ্বিতীয় পত্র পড়বো, দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় পড়বো। দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়টা দেখো কি, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। দ্বিতীয় পত্র অষ্টম অধ্যায়ের নাম কি হচ্ছে দেখো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। আমরা পড়বো যে নির্বাচন কাকে বলে। নির্বাচন কাকে বলে, দেখো আমরা কি পড়বো, কি নির্বাচন কাকে বলে। নির্বাচন, বাংলাদেশ একটি কি গণতান্ত্রিক রাষ্ট্র, কারণ এখানে অবশ্যই গণতন্ত্র বিদ্যমান। বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র। সাংবিধানিকভাবে জনগণ এদেশের সকল ক্ষমতার উৎস। দেখো, সাংবিধানিকভাবে জনগণ এদেশের সকল ক্ষমতার উৎস। সংবিধানের নিয়ম অনুযায়ী এদেশের সকল ক্ষমতার উৎস হচ্ছে কে? জনগণ। কারণ জনগণ যখনই চাইবে একটা সরকারের পতন ঘটাতে পারবে এবং নতুন একটা সরকারকে তারা বসাতে পারবে। দেখো, নির্বাচন হলো, দেখো ভালো করে খেয়াল করো, নির্বাচন কাকে বলে। নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করে। আবার দেখো, নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করেন। যখন তোমরা পরীক্ষায় অংশগ্রহণ করো, তখন কি তোমরা তোমাদের পরীক্ষার ফলাফলটা ভালো করার জন্য যে প্রক্রিয়া বা পদ্ধতি তোমরা অবলম্বন করে লেখাপড়া করো, তাকে কি বলা হয়? লেখাপড়ার জন্য, ভালো ফলাফলের জন্য তোমরা করছো। ঠিক নির্বাচনটাই হচ্ছে, নির্বাচন হলো এমন একটি প্রক্রিয়া বা পদ্ধতি যার মাধ্যমে দেশের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকরা তাদের প্রতিনিধি বাছাই করেন। দেখো, বাংলাদেশের সংবিধানে কত নং অনুচ্ছেদগুলি মনে রাখবা। বাংলাদেশের সংবিধানের 11 নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা হয়েছে যে প্রশাসনের সকল পর্যায়ে
নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। বাংলাদেশের সংবিধানের 11 নং অনুচ্ছেদে রাষ্ট্র পরিচালনার মূলনীতিতে বলা হয়েছে যে প্রশাসনের সকল পর্যায়ে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে জনগণের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত হবে। দেখো মোট কথা হচ্ছে কি, নির্বাচন হলো প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া বা পদ্ধতিকে কি বলা হয়? নির্বাচন বলা হয়। যখন জ্ঞানমূলকে আসবে তখন লিখবা নির্বাচন হলো প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া বা পদ্ধতিকে নির্বাচন বলা হয়। যখন অনুধাবন আসবে তখন তোমার সম্পূর্ণটাই লিখতে হবে নির্বাচন কাকে বলে। দেখো প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা ব্যক্তির কিছু কিছু নিজস্ব বৈশিষ্ট্য থাকে। সেক্ষেত্রে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থারও কিছু বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করতে পারি। দেখো কোন স্তরে প্রার্থী বা প্রতিনিধি বাছাই করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে নির্বাচন বলা হয়। কোন স্তরের প্রার্থী বা প্রতিনিধি বাছাই করার জন্য যে প্রক্রিয়া অনুসরণ করা হয় তাকে নির্বাচন বলে। তবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রের নির্বাচনের তাৎপর্য একটু আলাদা। দেখো তবে আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে নির্বাচনের তাৎপর্য আলাদা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। দেখো গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ নির্বাচন না থাকলে, নতুন নতুন সরকার গঠন না হলে তাহলে কি দেশে অরাজকতা সৃষ্টি হতো। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় নির্বাচন একটি গুরুত্বপূর্ণ বিষয়। রাষ্ট্র ও সরকারের বিভিন্ন স্তরে জনগণ প্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। রাষ্ট্র ও সরকারের বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য নির্বাচন অনুষ্ঠিত হয়। দেখো রাষ্ট্র সরকারের বিভিন্ন স্তরের জনপ্রতিনিধি, রাষ্ট্র সরকারের মধ্যে বিভিন্ন স্তরে জনপ্রতিনিধি বাছাইয়ের জন্য কি হয়? নির্বাচন অনুষ্ঠিত হয়। আমরা জনপ্রতিনিধি বাছাই করার জন্য নির্বাচনটা দিয়ে থাকি। নির্বাচনের মাধ্যমে একদিকে জনমত প্রকাশ পায়। দেখো নির্বাচন যখন হবে তখন একদিকে কি জনগণের মতামতটা প্রকাশ পায় যে কে ভালো কে খারাপ সেটা বোঝা যায়, আর অন্যদিকে দেশের সকল স্তরের জনগণ সেখানে অংশগ্রহণ করার একটা সুযোগ পায়। কারণ যদি নির্বাচন না হতো তাহলে জনগণ সেখানে অংশগ্রহণ করতে পারতো না। অংশগ্রহণ নিশ্চিত করা যায় যে জনগণের অংশগ্রহণ নিশ্চিত হয়। এই কারণে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে নির্বাচনের ভূমিকা অপরিসীম। এই যে কারণে রাজনৈতিক স্থিতিশীলতা এবং রাজনৈতিক প্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে নির্বাচনের ভূমিকা অপরিসীম। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্যসমূহ আছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্যসমূহ লক্ষ্য করা যায় যা নিচে আলোচনা করা হলো। ভালো করে খেয়াল করো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার কিছু বৈশিষ্ট্যগুলো আসবে কিন্তু পরীক্ষাতে, যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার বৈশিষ্ট্যগুলো লিখো বা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার 2টি বৈশিষ্ট্য উল্লেখ করো। তারপর দেখো এবং উক্ত অনুচ্ছেদগুলো দেখে কোন নির্বাচন ব্যবস্থার প্রতি ইঙ্গিত করা হচ্ছে, তখন তোমরা দেখবা অবশ্যই বাংলাদেশের প্রতি ইঙ্গিত করা হচ্ছে। কারণ বাংলাদেশে কিছু উত্তম বৈশিষ্ট্য, কারণ এটা হচ্ছে কি, দেখো বাংলাদেশের সর্বজনীন ভোটাধিকারের স্বীকৃত, বাংলাদেশ হচ্ছে কি সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত, জাতি ধর্ম পুরুষ স্ত্রী পুরুষ ধর্ম বর্ণ নির্বিশেষে সকল প্রাপ্তবয়স্ক নাগরিক রাষ্ট্রীয় ব্যবস্থা ভোটদানের অধিকারী। দেখো বাংলাদেশ হচ্ছে সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত, কারণ সকল নারী পুরুষ, সকল জাতি ধর্ম বর্ণ সকল নারী পুরুষ প্রাপ্তবয়স্ক সকল নাগরিকই সেখানে ভোট প্রদান করতে পারবে, ভোট প্রদান করতে পারবে। এই জন্য বলা হয় সর্বজনীন ভোটাধিকার স্বীকৃত। ঠিক আছে, নেক্সটটা দেখো, বাংলাদেশ একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা বিদ্যমান রয়েছে। দেখো বাংলাদেশ একক প্রতিনিধিত্বমূলক নির্বাচনী এলাকা বিদ্যমান রয়েছে। একজন প্রতিনিধির জন্য একটা নির্দিষ্ট এলাকা সেখানে কি বিদ্যমান রয়েছে। নেক্সটটা দেখো, বাংলাদেশের প্রতিটি নাগরিকের জন্য এক ব্যক্তি এক ভোট ব্যবস্থা প্রচলিত রয়েছে। দেখো বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে সেখানে একজন মাত্র ব্যক্তি একটি মাত্র ভোট প্রদান সে করতে পারবেন, প্রচলিত রয়েছে, যাকে ইংরেজিতে FPTP বলা হয়, ফার্স্ট পাস্ট দ্য পোস্ট। যাকে ইংরেজিতে কি বলা হয়? FPTP বলা হয়। যার অর্থ হচ্ছে কি, F হচ্ছে কি ফার্স্ট, P-তে কি পাস্ট, দ্য পোস্ট ব্যবস্থা বলা হয়। নেক্সটটা দেখো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার গোপন ভোট পদ্ধতি অনুষ্ঠিত হয়। অর্থাৎ দেখো আমরা যখন নির্বাচনে ভোট প্রদান করতে যাই, ভোট দিতে যাই, তখন আমরা কি করি, একটা ব্যালট পেপার দেওয়া হয়। ভিতরে ব্যালট পেপারে আমরা
প্রতীকে আমরা ভোট দিচ্ছি সেটা কেউ দেখছে না। আমরা প্রতীকের মধ্যে ভোট প্রদান করে আমরা ব্যালটটাকে ভাঁজ করে ব্যালট বক্সের মধ্যে আমরা ব্যালট পেপারটাকে ভাঁজ করে ব্যালট বক্সে আমরা রেখে আসতেছি। গোপন ব্যালটের মাধ্যমে আমাদের ভোটটাকে ভোট পদ্ধতি অনুষ্ঠিত হচ্ছে। তাহলে এটাকে কি বলা হয়? পদ্ধতি অনুষ্ঠিত হয়, অর্থাৎ গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন কাজ সম্পন্ন হচ্ছে। আমরা যখন যাকে ভোট দিচ্ছি সেটা কেউ দেখতে পাচ্ছে না। আমরা নিজেরা যাচ্ছি, আমাদের পছন্দ অনুযায়ী প্রতীকের মধ্যে আমরা সিল মেরে আমরা ব্যালট পেপারটাকে ভাঁজ করে ব্যালট বক্সে রেখে আসছি। তাহলে গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন কাজটা কি হচ্ছে? সম্পন্ন হচ্ছে। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থায় সুষ্ঠু নির্বাচন পরিচালনার জন্য একটি স্বতন্ত্র স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচন কমিশন রয়েছে। দেখো, বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটা যাতে সুষ্ঠুভাবে সঠিকভাবে সম্পন্ন হয়, এখানে যাতে কোনো রকমের দুর্নীতি, কোনো রকমের বিশৃঙ্খলা যাতে তৈরি না হয়, সেক্ষেত্রে সমস্ত কার্যাবলীগুলি, নির্বাচনী সমস্ত কার্যাবলীগুলি যদি সুষ্ঠুভাবে পরিচালিত হতে পারে, সেজন্য সুষ্ঠু নিরপেক্ষ একজন নির্বাচন কমিশন গঠন করা হয়, যে নাকি নির্বাচনের সমস্ত কার্যাবলীগুলি সম্পন্ন করে থাকেন। নেক্সট দেখো, এই ব্যবস্থা প্রত্যক্ষ ভোট পদ্ধতি অনুষ্ঠিত হয় এবং সংসদের মহিলাদের জন্য আসন সংরক্ষণের ব্যবস্থা বিদ্যমান রয়েছে। দেখো, আমাদের 330টি আসনের মধ্যে 30টি সংরক্ষিত মহিলা আসন সংরক্ষিত রয়েছে। 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন পরিচালিত হয়। দেখো, কত সালে? 1972 সালে গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী বাংলাদেশের নির্বাচন পরিচালিত হয়। তাহলে আমরা কি পড়লাম? দেখো, এখানে নির্বাচন কাকে বলে, নির্বাচনের বৈশিষ্ট্যসমূহ। নির্বাচনের বৈশিষ্ট্যসমূহ কি? এখানে হচ্ছে আমার বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হচ্ছে সর্বজনীন ভোটাধিকার ভিত্তিতে। কারণ এখানে প্রাপ্তবয়স্ক 18 বছর হওয়ার পরে প্রাপ্তবয়স্ক সকল নাগরিক, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলেই সেখানে ভোট প্রদান করতে পারবেন। আর হচ্ছে আমাদের বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা হচ্ছে এক ব্যক্তি এক ভোট পদ্ধতি অনুষ্ঠিত হয়। আর হচ্ছে নির্বাচন ব্যবস্থাটা এভাবেই পরিচালিত হয় যেখানে নাকি গোপন ব্যালটের মাধ্যমে নির্বাচন কাজটা কি সম্পন্ন হয়ে থাকে। নির্বাচন কাজটাকে সম্পূর্ণ সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন কমিশন গঠন করা হয়। তারপরে দেখো, প্রথম আমরা কি বলবো? দেখো, জাতীয় সংসদ আমাদের পর্যন্ত আমাদের এখন বর্তমানে হচ্ছে 71 জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল 2018 সালে। আর প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, দেখো, প্রথম নির্বাচন 1973 সালে 7ই মার্চ। আবার খেয়াল করো, 1973 সালে 7ই মার্চ, 1973 7ই মার্চ। আন্ডারলাইন করো, বইটার সামনে নিয়ে আন্ডারলাইন করো। 1973 সালে 7ই মার্চ। 1971 সালে 16ই ডিসেম্বর দেখো যখন স্বাধীনতা লাভ করা হয়, তারপর 1972 সালে সংবিধান রচনা করা হয়। সংবিধান রচনা করার পরপরই সেখানে তৎকালীন সরকার তখন কি করে? নির্বাচনের প্রয়োজনীয়তা অনুভব করেন যে এখানে এখন নির্বাচন দেওয়া প্রয়োজন। সেই প্রয়োজনীয়তা থেকে, সেই অনুভবের থেকে প্রয়োজনীয়তা অনুভব করেন এবং সেই প্রয়োজনীয়তা উপলব্ধি করে 1973 সালে 7ই মার্চ নির্বাচনের আয়োজন করা হয়, যা ইতিহাসে ইতিহাসে প্রথম জাতীয় সংসদ নির্বাচন নামে পরিচিত। দেখো, প্রথম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ কি করে? এই নির্বাচনকে মুজিববাদ বা গণভোট নামে বলে দাবি করেন। কারণ মুজিববাদ এবং গণভোট বলে দাবি করেন, কারণ গণভোট হচ্ছে কারণ জনগণ যেখানে সকল নাগরিক সেখানে কি অংশগ্রহণের সকল নাগরিক সেখানে অংশগ্রহণ করার সুযোগ পাচ্ছে, গণভোট বলে দাবি করেন এবং নতুন সংবিধানের পক্ষে জনগণের রায় আহ্বান করেন। নির্বাচনে কয়টি? 14টি রাজনৈতিক দল অংশগ্রহণ করেন এবং উল্লেখযোগ্য সংখ্যক সেখানে স্বতন্ত্র প্রার্থী অংশগ্রহণ করেন। এই নির্বাচনে আওয়ামী লীগ এখানে হচ্ছে কি 55 বাকি জনগণ সেখানে ভোট প্রদান করা হয়, জনগণ ভোট প্রদান করেন এবং এখানে আওয়ামী লীগ নিরঙ্কুশভাবে সংঘর্ষতা লাভ করে জয়লাভ করেন এবং অন্যান্য দলের ফলাফল ছিল নিতান্তই কি হতাশাজনক। তারপর আমরা দেখো দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন দেখবো কত সালে হয়। জাতীয় সংসদ নির্বাচন দ্বিতীয়টা দেখো, জাতীয় সংসদ নির্বাচন 1979 সালে 18ই ফেব্রুয়ারি 1979 সালের 18ই ফেব্রুয়ারি। ভালো করে খেয়াল করো, 1979 সালের 18ই ফেব্রুয়ারি যখন জ্ঞানমূলকে আসবে যে কত সালে দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়, 1979 সালের 18ই ফেব্রুয়ারি। ঠিক আছে, তৎকালীন রাষ্ট্রপতি তখন ছিল রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমান তার ক্ষমতা বৈধকরণের ও বেসামরিকরণের উদ্দেশ্যে 1978 সালের 30 নভেম্বর তারিখে ঘোষণা করে যে
1979 সালের 27 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। দেখো তখন তৎকালীন জিয়াউর রহমান ছিল, কারণ সে ছিল সামরিক সরকার, সে তার ক্ষমতাটাকে বৈধকরণের জন্য, তার ক্ষমতাটা ছিল অবৈধ, সে তার ক্ষমতাটাকে বৈধকরণের জন্য এবং বেসামরিকরণের জন্য সে খুব তৎপর হয়ে ওঠেন এবং সে নির্বাচনের তারিখ 1978 সালে সে 30 নভেম্বর ঘোষণা করেন যে 1979 সালের 27 জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কিন্তু বিরোধী রাজনৈতিক দলগুলো যেমন আওয়ামী লীগ, জাতীয় পার্টি, মুসলিম লীগ নির্বাচন বর্জনের হুমকি দেওয়া হয়। এই প্রেক্ষাপটে রাষ্ট্রপতি জিয়াউর রহমান কি করেন, বিরোধী রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করেন এবং তাদের দাবি পূরণের আশ্বাস প্রদানের মাধ্যমে সমঝোতার ভিত্তিতে 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন কি করে জিয়াউর রহমান, যখন তাদের ক্ষমতা, ভালো করে দেখো, তার ক্ষমতাটাকে বৈধকরণের জন্যই কি করেন, সে নির্বাচন তারিখ একটা ঘোষণা করে ফেলেন এবং বিরোধী দলগুলো আওয়ামী লীগ, তারপর হচ্ছে কি মুসলিম লীগ নির্বাচনে বর্জন করার জন্য হুমকি দেওয়া হয়। তখনই কি করে জিয়াউর রহমান তাদের সাথে আলোচনা করে তাদের দাবি দাওয়াগুলো, আশাগুলো পূরণ করার জন্য আশ্বাস দেওয়া হয় এবং আলোচনার ভিত্তিতেই 1979 সালের 18 ফেব্রুয়ারি দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে 300টি আসনের মধ্যে 260টি আসনে জাতীয়তাবাদী দল কি করেন, জাতীয়তাবাদী দল কেন বলে দল জয়লাভ করেন এবং তারপরে 31 মার্চ কি করেন, তারপরে 31 মার্চ জাতীয় সংসদে 30টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। দল জয়লাভ করেন। নির্বাচনের অব্যাহতির পরই 31 মার্চ জাতীয় সংসদের 30টি সংরক্ষিত মহিলা আসনের নির্বাচন অনুষ্ঠিত হয়। তাহলে আমরা কি বললাম, প্রথম জাতীয় সংসদ নির্বাচন কত সালে, 1973 সালের 7 মার্চ। দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন 1979 সালের 18 ফেব্রুয়ারি, 1979 সালের 18 ফেব্রুয়ারি। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন দেখো কত সালে, 1986 সাল। তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় 1986 সাল। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1986 সালের 7 মে তৃতীয় জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। 1986 সালের 7 মে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন ছিল দেশের তৃতীয় জাতীয় সংসদ সাধারণ নির্বাচন। এই নির্বাচনে 28টি রাজনৈতিক দল অংশ নেয়। এই নির্বাচনে আওয়ামী লীগের 8 দল এবং হচ্ছে জাতীয় পার্টি, জামাতে ইসলাম এবং বিএনপি নেতৃত্বাধীন 7 দলীয় জোট এই নির্বাচন বর্জন করেন। এই নির্বাচনে সরকারি দল জাতীয় পার্টি 153টি আসন লাভ করেন। এই নির্বাচনে সরকারি দল জাতীয় পার্টি 153টি আসন লাভ করেন, নির্বাচনে জয়লাভ করেন। এই নির্বাচনের ফলাফল নিয়ে বেশ বিতর্ক রয়েছে। এই নির্বাচনের ফলাফল জন্য হয় তখন বেশ বিতর্ক রয়েছে, কারণ এখানে 28টি রাজনৈতিক দল অংশ নেয় এবং কি করেন, আওয়ামী লীগের 8 দল এবং জামাতে ইসলাম এবং বিএনপির 7 দল নেতৃত্বাধীন 7 দলীয় জোট এই নির্বাচন কি করেন, বর্জন করেন। এই নির্বাচন সরকারি দল জাতীয় পার্টি কি করেন, 153টি আসন লাভ করে নির্বাচনে জয়লাভ করেন। এই নির্বাচনের ফলাফল নিয়ে বেশ বিতর্ক হয়েছেন, কেননা ক্ষমতাসীন সামরিক শাসক তাদের ক্ষমতাকে বেসামরিকরণ রূপ দেওয়ার জন্যই নির্বাচনের আয়োজন করেন। দলের নেতাকর্মীরা কেন্দ্র দখল করে নিজেদের দলের পক্ষে এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেন। দেখো এই নির্বাচনটাকে কেন বিরোধী দলগুলো নির্বাচনটাকে বর্জন করেন, তারপরে কি করেন, এইখানে 153টি আসন লাভ করে জাতীয় পার্টি কি করে নির্বাচনে জয়লাভ করেন। নির্বাচনে জয়লাভ করার পর, কারণ নির্বাচনে জয়লাভ এজন্যই করা হয় কারণ সে তার ক্ষমতাটাকে বৈধকরণের জন্য, বেসামরিকরণের জন্যই সেই কারণে তাদের দলীয় নেতাকর্মীদেরকে কেন্দ্র দখল করে নির্বাচনটা অংশগ্রহণ করা হয় এবং সেখানে জাতীয় পার্টির পক্ষে কি করে ভোট দখল করে নিজেদের দলের পক্ষে এই নির্বাচনের ফলাফলকে প্রভাবিত করেন, কারণ তারা কেন্দ্রটাকে দখল করে তাদের সমস্ত ভোটগুলো তাদের পক্ষে দিয়ে নির্বাচনে কি করেন, সে জয়লাভ করে প্রভাবিত করেন। এই নির্বাচনে জাতীয় পার্টি সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে মহিলাদের জন্য সংরক্ষিত 30টি আসন লাভ করেন। এই নির্বাচনে কি করেন, জাতীয় পার্টি জয়লাভ করেন এবং সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে সে যেহেতু জয়লাভ করা হয়, সে যেহেতু সরকার হিসেবে নিয়োজিত হয়, তখন কি করেন, সংরক্ষিত মহিলাদের জন্য 30টি আসনও জয়লাভ করেন। তাহলে দেখো আমরা কি পড়লাম আজকে, দেখো আমরা বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা পড়লাম।
নির্বাচন কাকে বলে, তারপর হচ্ছে নির্বাচনের কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্য পড়লাম। প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় 1973 সালের 7ই মার্চ। তারপর দ্বিতীয় জাতীয় সংসদ হয় 1979 সালের 18ই ফেব্রুয়ারি। তৃতীয় জাতীয় সংসদ অনুষ্ঠিত হয় 1986 সালের 7ই মে। তাহলে আমরা কি পড়লাম, 3টা নির্বাচন আমরা পরপর পড়ে ফেললাম। আমাদের যেহেতু সামনেই পরীক্ষা, তাহলে কি করবো, আমরা এই পড়াগুলি অবশ্যই সম্পূর্ণ করব, আমাদের পরীক্ষাতে তোমাদের জন্য একটু সমস্যাও হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আজকে আমরা আগামী ক্লাসে আমরা তারপরে নির্বাচনগুলো নিয়ে আমরা আলোচনা করব, পরের নির্বাচনগুলি নিয়ে আমরা আলোচনা করব। আজকে এই পর্যন্তই থাক। তোমাদের সুস্বাস্থ্য কামনা করে, তোমাদের যে যেখানে থাকো পরীক্ষা অংশগ্রহণ করো, যে যেখানে থাকো ক্লাসগুলি নিয়মিত করো, সেই আশা ব্যক্ত করে আজকে আমি আমার ক্লাস এখানেই শেষ করছি। আমরা আগামী ক্লাসে আমরা পরের নির্বাচনগুলো নিয়ে আমরা আলোচনা করব। সেই পর্যন্ত সুস্থ থাকি, ভালো থাকি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।